of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। বাংলাদেশে কোভিড সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলছেন হাসপাতালগুলো ইতিমধ্যেই প্রায় ভরে গেছে, আর চিকিৎসকরা বলছেন তারা রোগীর চাপ সামাল দিতে পারছেন না। বর্তমানে আমাদের কোনো বেডই খালি নেই এবং আইসিইউতে আমাদের 16টা বেডই ছিল। প্রচুর রোগী আসছে, অনেক রোগী আমাদেরকে আইসিইউ বেডের জন্য ফোন করছে বাইরে থেকে, যাদেরকে আমরা বেড দিতে পারছি না। পরিস্থিতি ভয়াবহতার দিকেই যাচ্ছে। আর সংক্রমণ বাড়তে থাকায় 37টি দেশ থেকে বিমান যাত্রী আসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বইমেলা বন্ধের পরামর্শ শুনবেন। এ নিয়ে বিস্তারিত। শেষে থাকবে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রতিভাজন এসু। এসব নিয়েই আজকের পরিক্রমা। তবে শুরুতেই এখনকার সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে সেদেশের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মিস সুচির সাথে তার 3 জন ক্যাবিনেট মন্ত্রী এবং একজন অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় গত সপ্তাহেই, কিন্তু এই খবর এতদিন জানা যায়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান জন এনকেঙ্গাসং সতর্ক করে দিয়েছেন যে ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বিলম্বিত করার যে পদক্ষেপ নিয়েছে তা আফ্রিকার দেশগুলোর জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তিনি বলেন, আফ্রিকা মহাদেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সরবরাহ অত্যন্ত জরুরি এবং তা বিলম্বিত হলে আফ্রিকার টিকাদান কর্মসূচি গুরুতরভাবে ব্যাহত হবে। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম একজন শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। 22 বছর বয়স্ক বেঞ্জামিন হ্যানামকে ন্যাশনাল অ্যাকশন নামে একটি নিষিদ্ধ নব্য নাৎসি সংগঠনের সদস্য হওয়া এবং তার আবেদনপত্রে এ ব্যাপারে মিথ্যা তথ্য দেবার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ফ্রান্সের এক সংবাদপত্র চীনের সরকারি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একজন ভুয়া সাংবাদিকের পরিচয় তৈরির অভিযোগ করেছে। এই কথিত সাংবাদিক বলেছিলেন, সিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটছে না। দীর্ঘ এক তদন্তের পর লমন পত্রিকা বলছে তারা বাস্তবে মিস লরিন বোমন নামে কোনো সাংবাদিককে খুঁজে পায়নি। পাকিস্তানের কর্তৃপক্ষ ভারত থেকে সীমিত পরিমাণ চিনি, তুলা ও গম আমদানি করার অনুমতি দেবার 24 ঘণ্টা পার হতে না হতেই বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। পাকিস্তানের বেশ কিছু রাজনীতিবিদ এই সিদ্ধান্তের সমালোচনা করার পর স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ আজ সাংবাদিকদের বলেছেন এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। গুগল তার অফিস খোলার পরিকল্পনার অংশ হিসেবে কতজন কর্মী ভবিষ্যতে বাড়িতে বসে কাজ করবেন তার সংখ্যা সীমিত করতে চাইছে। বৃহদায়তন এই প্রযুক্তি কোম্পানি বলছে, নির্ধারিত 14 দিনের অতিরিক্ত কেউ যদি বাড়ি থেকে কাজ করতে চান তাহলে তাকে আবেদন করতে হবে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। বাংলাদেশের রাজধানী ঢাকা ও অন্যত্র করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে। অনেক কোভিড রোগী রাজধানী ঢাকায় হাসপাতালগুলোতে ঘুরেও ভর্তি হতে পারছেন না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেই বলেছেন যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে হাসপাতালগুলো ইতিমধ্যেই প্রায় পূর্ণ হয়ে গেছে। আর চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে হাসপাতালগুলোয় করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দেবার ব্যবস্থা ভেঙে পড়বার উপক্রম হয়েছে। ঢাকা থেকে কাদি কল্লোল। ঢাকায় একের পর এক সরকারি হাসপাতালে ঘুরেও একজন যুবক তার বাবাকে ভর্তি করাতে পারেননি। তাদের বাড়ি বগুড়ায়। সেখানে 3 দিন আগে তার বাবার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তখন অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে তিনি তার বাবাকে নিয়ে একটি শয্যার জন্য হাসপাতালে ঘুরতে থাকেন। সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে বেসরকারি হাসপাতালে তিনি তার বাবাকে ভর্তি করিয়েছেন। সেখানেও তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এই যুবক
কোভিড-19 আক্রান্ত বাবাকে নিয়ে ঢাকায় হাসপাতালে ঘোরার অভিজ্ঞতা তুলে ধরেন। ঢাকাতে প্রায় 8-10টা হসপিটালকে নক করছি, সবাই বলতেছে সিট ফাঁকা নেই। ইন দ্য মিন টাইম একটা প্রাইভেট হসপিটালে কনফার্ম করলো ওদের ওখানে সিট হবে, কিন্তু যাওয়ার পরে ওরা বলতেছে যে ইয়েলো জোনে কোনো সিট নাই। তারপরেও আর একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করাইলাম। অ্যাডমিট করানোর পরে সেখানে একটা সিট মিললো, কিন্তু সেখানে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা। ওখানে ভর্তি করার সাথে সাথেই ওরা আমাদের পেশেন্টের অবস্থা এটাই হোক না জেনেই সিসিইউ এ অ্যাডমিট করাইলো। অ্যাডমিট করানোর পরে দেখা গেল যে আমার পেশেন্টের সিসিইউ দরকার নাই, কিন্তু ওরা সিসিইউ তে রাখলো। পরে আরেকটা প্রাইভেট হসপিটালে আর কি আমার পেশেন্টকে শিফট করাইলাম। হাসপাতালগুলোর চিকিৎসকরাও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতির কথা তুলে ধরেন ঢাকার একটি হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের একজন ডাক্তার নাদিরা হক। হঠাৎ করে রোগীর ফ্লোটা বেড়ে গেছে আমাদের হসপিটালে। আগে দেখা যেত যে পুরো বেড হয়তো আমাদের ফিল আপ ছিল না, কিছুটা খালি ছিল, কিন্তু বর্তমানে আমাদের কোনো বেডই খালি নেই এবং আইসিইউতে আমাদের 16টা বেডই ফিল আপ। প্রচন্ড কাজের চাপ আমাদের এবং প্রচুর রোগী আসছে এবং অনেক রোগী আমাদেরকে আইসিইউ বেডের জন্য ফোন করছে বাইরে থেকে, যাদেরকে আমরা বেড দিতে পারছি না। এবং আমাদের ওয়ার্ডেও বেশ কিছু ক্রিটিক্যাল পেশেন্ট আছে যারা 12 লিটার 15 লিটার পার মিনিটে অক্সিজেন পাচ্ছে। এদের মধ্যেও কিছু আইসিইউ সাপোর্টের প্রয়োজন, কিন্তু তাদেরকেও আমরা আইসিইউ বেড সীমাবদ্ধতার জন্য দিতে পারছি না। ঢাকায় কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত সরকারি 10টি হাসপাতালে আইসিইউ শয্যা আছে 104টি। এর মধ্যে মাত্র 4টি শয্যা খালি ছিল গত 24 ঘন্টায়। আর নির্ধারিত বেসরকারি 9টি হাসপাতালে 376টি আইসিইউ শয্যার মধ্যে খালি ছিল 47টি। বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যার জন্য বড় অঙ্কের অর্থ গুনতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন 33টি জেলায় সংক্রমণ দ্রুত হারে বাড়ছে, কিন্তু নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের যে হার তার 40%রও বেশি রোগী ঢাকাতেই। একটি বেসরকারি হাসপাতালের কর্ণধার ডক্টর লেলিন চৌধুরী বলেছেন, ঢাকার বাইরে মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাদ দিয়ে অন্য হাসপাতালে চিকিৎসা এবং আইসিইউ ব্যবস্থাপনা উন্নত না হয় অনেক কোভিড-19 রোগীও চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। হাসপাতালগুলোর উপরে রোগীর চাপ এটি পূর্ণ সীমা অতিক্রম করার পর্যায়ে। যদি এখনই বিষয়টাকে সামাল দেওয়া না যায় তাহলে অচিরেই কিন্তু চিকিৎসা সেবাটি ভেঙে পড়ার উপক্রম হবে। অবস্থাটা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে। প্রথম ধাক্কার পরে বেশ কিছু লজিস্টিক সুবিধা, অবকাঠামোগত সুবিধা বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরে যে পরিমাণে বাড়ানোর কথা ছিল, দরকার ছিল, ঘোষণা ছিল, সেটা কিন্তু হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত 10টি আইসিইউ শয্যার উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন, ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে কোভিড-19 চিকিৎসার জন্য সাধারণ ওয়ার্ডে 2500-এর বেশি শয্যা বাড়ানোর ব্যবস্থা তারা নিচ্ছেন। আর বেসরকারি হাসপাতালগুলোতে 1000 শয্যা বাড়ানোর ব্যাপারে এসব হাসপাতালের মালিকদের সাথে তারা আলোচনা করেছেন। একই সাথে স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিতও দিয়েছেন। করোনার গত এক সপ্তাহ যাবৎ ব্যাপক হারে বাড়ছে এবং লাফায় লাফায় বেড়ে যাচ্ছে, মৃত্যুর হারও বেড়ে গেছে। ইনফেকশন যদি 5000 করে প্রত্যেক দিন হয় আর তার একটা অংশ যদি হাসপাতালে আসে, তাহলে হাসপাতালে জায়গা করা সম্ভব হবে না। ইতিমধ্যেই হাসপাতালগুলো প্রায় ভরে গেছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, কারণ কোটি কোটি লোকের দেশ এটা। ঢাকা শহরে 1.5-2 কোটি লোক বাস করে। পুরা ঢাকা শহরকেও হাসপাতালে কনভার্ট করলে কিন্তু এটা রোগী সংকলন হবে না। সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে 18 দফা নির্দেশনা দেয়া সহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে নানা অভিযোগ রয়েছে। কাদির কল্লোল। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকানোর জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ এখন বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিচ্ছে। আজ মোট 37টি দেশ থেকে বিমানে করে আসা যাত্রীদের বাংলাদেশে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলছে যে এই নিষেধাজ্ঞা 3রা এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। আর অন্যদিকে কোভিড বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান এবং বিনোদন কেন্দ্র সহ যে কোনো বড় জনসমাগম বন্ধ করার সুপারিশ করেছে। এ ব্যাপারে আরও জানাতে এখন ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন বিবিসি বাংলার সায়েদা আক্তার। সায়েদা, 37টি দেশ থেকে বিমানে যাত্রী আসা বন্ধ করা হচ্ছে, এর মধ্যে কোন কোন দেশ রয়েছে?
পুলক, এর মধ্যে রয়েছে ইউরোপের 25টি দেশ এবং তার বাইরে আরও 12টি দেশ রয়েছে। যেই দেশগুলো পুলক আমি যদি এক কথায় বলি তাহলে বলতে হবে যে জনস হপকিন্স ইউনিভার্সিটির যে সর্বশেষ যে তালিকা রয়েছে, যেখানে সংক্রমণের হার সবচাইতে বেশি এরকম তালিকা করা হয়েছে, তাতে প্রথম 20টি দেশের মধ্যেই সেই দেশগুলোর নাম পাওয়া যাবে। তবে এর মধ্যে যেটি হয়েছে যে এই তালিকায় যুক্তরাজ্য 7 নম্বরে রয়েছে, কিন্তু সেই দেশটি থেকে এই বাংলাদেশে কোনো যাত্রী আসার নিষেধাজ্ঞা দেয়া হয়নি। অন্যান্য দেশের মধ্যে ইউরোপের 25টি দেশ বাদে অন্য দেশগুলোর মধ্যে কাতার রয়েছে, জর্ডান রয়েছে, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষ একটি জিনিস বলছে যে এই যে দেশগুলো থেকে আসা বাংলাদেশে যাত্রী আসা নিষেধ করা হচ্ছে, তার সঙ্গে আরও বেশ কিছু পদক্ষেপ রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে যে শুধুমাত্র ট্রানজিট যাত্রী নিয়ে আসতে পারবে এবং এই নিষেধাজ্ঞার বাইরে যে দেশগুলো সেখান থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে যারাই এখন থেকে প্রবেশ করবেন তাদের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর বইমেলা বন্ধ করার ব্যাপারে যে সুপারিশ, সেটার ব্যাপারে কি জানা যাচ্ছে খুব সংক্ষেপে? পুলক, বাংলাদেশে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি তারা আজকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে যে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান এবং বিনোদন কেন্দ্র সহ যেসব বড় জনসমাগম হয় যেসব জায়গায়, সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। সাইদা, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সাইদা আক্তার। আপনারা শুনছেন পরিক্রমা। গত প্রায় এক সপ্তাহ ধরে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ সুয়েজ খাল আটকে রাখা কন্টেইনার জাহাজ এভার গিভেন অবশেষে আবার ভেসেছে ঠিকই, কিন্তু ওই জাহাজটি কেন সুয়েজে আটকে গিয়েছিল তা নিয়ে এখন মিশরের কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তবে জাহাজটির প্রায় 25 জন ভারতীয় নাবিক এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন বলে বলছেন ভারতের জাহাজ চলাচল শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। তারা মনে করছেন ওই দুর্ঘটনার জেরে ভারতীয় নাবিকদের ফৌজদারি চার্জের মুখোমুখি হবার সম্ভাবনা আছে। আরও জানতে আমি কথা বলেছিলাম দিল্লিতে শুভজ্যোতি ঘোষের সঙ্গে। পুলক, দেখুন, ভারতের শিপিং ইন্ডাস্ট্রি বা জাহাজ চলাচল শিল্পের সঙ্গে যুক্ত যারা, তারা মনে করছেন যে সুয়েজ ক্যানাল অথরিটির যে নিজস্ব আইন কানুন আছে সেটা অনেক ক্ষেত্রেই, যেটা আন্তর্জাতিক মেরিটাইম আইন বা আন্তর্জাতিক সমুদ্র আইন, তার চেয়েও অনেক ক্ষেত্রে বেশি কঠোর। এবং তারা আশঙ্কা করছেন যে এই কারণেই এই দুর্ঘটনার দায়টা ভারতের যারা ক্রু ওই জাহাজে ছিলেন, সমস্ত ক্রুই ভারতীয় ছিলেন, ভারতীয় নাগরিক ছিলেন, তাদের ওপরে চলে আসতে পারে, এরকম একটা আশঙ্কা তারা করছেন। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে সুয়েজ ক্যানাল অথরিটির একটা আইন আছে যে যদিও খালে প্রবেশের আগে থেকে অথরিটির নিজস্ব পাইলটরা জাহাজে উঠে পাইলটটাকে সঠিক পথে স্টিয়ার করেন, এগিয়ে নিয়ে যান এবং সেটা শেষ পর্যন্ত চলে, কিন্তু তারপরেও যদি কোনো ভুলচুক হয় সেটার দায় কিন্তু জাহাজের ক্যাপ্টেনের ওপরই বর্তায়, সুয়েজ অথরিটির নিজস্ব পাইলটদের ওপরে নয়। এটা আমাকে জানিয়েছেন ভারতের মুম্বাইয়ের যে মার্চেন্ট নেভি অফিসারদের বৃহত্তম সংগঠন দ্য মেরিটাইম ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি পদস্থ সূত্র। তারা বলছেন যে এই ধরনের কড়া আইন আছে বলেই এখন মিশর নিজস্ব তদন্ত শুরু করার পর তারা আশঙ্কা করছেন যে এই দুর্ঘটনার দায়টা ভারতের এই নাবিকদের ওপরে আসতে পারে এবং তারা সম্ভবত ক্রিমিনাল চার্জ বা ফৌজদারি অভিযোগের মুখেও পড়তে পারেন। তো এই জাহাজের যে নাবিকরা বা ক্রুরা, তারা এখন কি অবস্থায় আছেন, সেই ব্যাপারে কি জানা যাচ্ছে? আমরা এটুকু শুধু জানতে পেরেছি যে এই 25 জন ক্রু অর্থাৎ ক্যাপ্টেন সহ জাহাজের অন্য নাবিকরা, এরা সবাই ভারতীয় নাগরিক এবং খুব সম্ভবত তারা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা, এবং তাদের সঙ্গে ভারত সরকার কিন্তু অনানুষ্ঠানিকভাবে যোগাযোগও করেছে এবং এই নাবিকদের আইনি সুরক্ষা দেওয়া হবে, পরিবারগুলোকে এই আশ্বাসও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি, যদিও এই নাবিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর এর মধ্যে আরেকটা ব্যাপার, যেটা ভারতের আরেকটি সংগঠন, যেটা ন্যাশনাল ইউনিয়ন অফ সিফেয়ারার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ নাবিকদের যেটা প্রধান সংগঠন NUSI, তাদের যিনি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গানি সেরাং, তিনি একটা টুইট করে জানিয়েছেন তারা সুস্থই আছেন, তবে প্রচণ্ড চাপের মধ্যে আছেন। BBC বাংলা যেটা জানতে পারছে যে ভারত সরকার অনানুষ্ঠানিকভাবে মিশরের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অর্থাৎ কূটনৈতিক সূত্রে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই যোগাযোগ করেছে। দিল্লি থেকে বলছিলেন শুভজ্যোতি ঘোষ। আপনারা শুনছেন BBC বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে BBC বাংলার 2টি রেডিও অনুষ্ঠান এখন শর্ট ওয়েভে শোনা যাচ্ছে।
বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টসে যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময়ে রাত 10:30 এবং ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে শেষ আয়োজন শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রতিভাজন ইস্যু। এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। গোটা সপ্তাহ জুড়ে আমাদের সংবাদ পরিবেশনায় যে বিষয়টি প্রাধান্য পেয়েছে তা হল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে বাংলাদেশে 2-3টি জায়গায় বিক্ষোভ, সহিংসতা এবং মৃত্যু। সে বিষয়ে কয়েকটি চিঠি দিয়ে আজ শুরু করছি। প্রথমে লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাইদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বেশ কিছুদিন ধরেই। অনেকেরই আশঙ্কা ছিল একটা বড় ধরনের ঝামেলাও হতে পারে, কিন্তু তাই বলে এত হতাহত বোধ করি কেউ কল্পনা করেনি। হাটহাজারী আর ব্রাহ্মণবাড়িয়া মিলে অন্তত 12 জন মানুষ মারা গেছেন বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। প্রশ্ন হলো, মিস্টার মোদী বাংলাদেশে আসলে কি বা এমন ক্ষতি হতো যার জন্য এই জীবন দিয়ে প্রতিরোধ? আচ্ছা, উনি যদি না আসতেন তাহলেই বা কি ক্ষতি হতে পারত? উনি আসলেন, বিরোধিতাও হলো, তাতে কি প্রাণহানি এড়ানো যেত না? বাংলাদেশে বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রায় এই ঘাটতি দেখা যায় মিস্টার সাইদ। বিক্ষোভ সামলাতে পুলিশ এক পর্যায়ে গুলি চালায়, কিন্তু গুলি কেন? হয়তো বিক্ষোভ নিয়ন্ত্রণে তাদের দক্ষতার অভাব আছে, হয়তোবা পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় না, হয়তো যে লোকবল নিয়োগ করা হয় তারা এ ধরনের কাজের জন্য উপযুক্ত নন, হয়তো ঢাকার বাইরে কোথাও পর্যাপ্ত সংখ্যায় পুলিশ নেই। কারণ যাই হোক, এটা স্বীকার করতেই হবে যে বাংলাদেশ সরকারকে একটি পথ বের করতে হবে যেখানে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমুন্নত রাখতে হবে এবং পুলিশ কোনো প্রাণহানি না ঘটিয়ে এমনকি মারমুখী বিক্ষোভও নিয়ন্ত্রণ করতে পারবে। একই বিষয় লিখেছেন বগুড়ার শেরপুর থেকে সম্পদ কুমার পোদ্দার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে ঘটল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশি পুলিশের গুলিতেই নিহত হল বাংলাদেশি সাধারণ মানুষ। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর দিনে বাংলাদেশেরই নাগরিকদের পবিত্র রক্তে রঞ্জিত হল রাজপথ। এই কি মুক্ত, অসাম্প্রদায়িক, মানবিক, ন্যায়বিচার সম্পন্ন সাম্যের গণতান্ত্রিক বাংলাদেশ? এর জন্যে কি দেশকে ভালোবেসে অকাতরে বুকে তাজা রক্ত দিয়েছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষ? অনেক আবেগ দিয়ে কথাগুলো বলেছেন মিস্টার পোদ্দার। যে কোনো সময় পুলিশের গুলিতে বিক্ষোভকারী মারা যাওয়ার ঘটনা মর্মান্তিক এবং নিন্দনীয়, কিন্তু এরকম ঘটনা যখন দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন হয় তখন অনেকেই প্রতিক্রিয়ার ভাষা হারিয়ে ফেলেন। তবে এখানে একটা কথা না বললেই নয়। খুব বেশি দিন আগে নয়, 2013 সালের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামের বিক্ষোভের সময় গাইবান্ধায় 4 জন পুলিশ সদস্যকে পিটিয়ে খুন করা হয়েছিল। পুলিশ বাহিনী কোনোদিনও চাইবে না ওইসব ঘটনার পুনরাবৃত্তি হোক, তারা আত্মরক্ষাকে গুরুত্ব দেবেই। তবে আগে যেটা বলেছি, গুলি না চালিয়ে যাতে তারা আত্মরক্ষা করতে পারে সেজন্য প্রয়োজনীয় লোকবল, প্রশিক্ষণ এবং সরঞ্জাম নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আরও লিখেছেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাসুম বিল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে স্বাধীনতার 50 বছর পূর্তিতে পেলাম 12 থেকে 15টি লাশ। আসলে হেফাজতের এই আন্দোলনের কোনো কার্যকারিতাই ছিল না। মাঝখান থেকে আমাদের দেশের সাধারণ জনগণকে বলি করা হলো স্থানীয় জেলাগুলোর নোংরা রাজনীতির কাছে। চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় রাজনীতির কারণেই এমনটা হয়েছে। কই, সারা দেশে তো হেফাজতে ইসলাম কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারী দেশের অন্যান্য এলাকা থেকে কিছুটা ভিন্ন। সে কথা ঠিক মিস্টার বিল্লাহ, তবে সেটা স্থানীয় রাজনীতির কারণে হচ্ছে নাকি জাতীয় রাজনীতির প্রভাবে হচ্ছে তা বিতর্কের বিষয়। শুধু এটুকু বলা যায়, এই দুই এলাকায় ইসলামপন্থী সংগঠন, বিশেষ করে হেফাজতে ইসলামের উপস্থিতি বেশ শক্তিশালী এবং বিভিন্ন বিষয়ে আন্দোলনের সময় সেটা বোঝা যায়। মোদি বিরোধী বিক্ষোভ এবং সহিংসতার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেটের গতি কমে যায় বলে যেমন অভিযোগ ছিল, তেমনি অনেক জায়গায় মানুষ ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না। সে বিষয়ে লিখেছেন সাতক্ষীরা থেকে জেসমিন খাতুন। আপনাদের নিউজ শুনে বুঝলাম দেশে কোথাও কোথাও নেট স্পিড কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে তো 2 দিন ধরেই ফেসবুক বন্ধ রেখেছে, এখনও সেই অবস্থায় আছে।
এখানে তো কোনো বিক্ষোভ হয়নি, তাহলে এখানে কেন ফেসবুক খুলে দিচ্ছে না? বর্তমান বিশ্বে ফেসবুকের যে অবস্থান, সেক্ষেত্রে আন্দোলন বা এ ধরনের কিছু ঘটলে ফেসবুক কি নিতান্তই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এখানে ক্ষতি বেশি নাকি উপকার বেশি? এই আন্দোলন বলে কথা না, যে কোনো আন্দোলনে ফেসবুকের গুরুত্ব অবশ্যই আছে। এরকম মুহূর্তেও এত বড় একটা প্ল্যাটফর্মকে বাদ না দিয়ে কিভাবে সুশৃঙ্খলভাবে এটিকে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মত নিয়ে আপনাদের একটি প্রতিবেদন আশা করছি। আপনি ঠিকই বলেছেন মিস খাতুন, রাজনৈতিক বা সামাজিক কার্যক্রমে ফেসবুক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে আমার মতে সমস্যা এখানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ না। যে কোনো ইস্যুতে বিরোধী পক্ষর প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার আছে, এবং সরকার যদি সে অধিকার সমুন্নত রাখে, তাহলে তারা ফেসবুক ব্যবহার করলো না রাস্তায় মাইকিং করলো তাতে কিছু আসে যায় না। এখন বিক্ষোভ যদি উচ্ছৃঙ্খল বা সহিংস হয়ে ওঠে, তাহলে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তা নেবে। কিন্তু বিরোধী পক্ষকে আটকানোর জন্য লক্ষ লক্ষ মানুষকে ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম থেকে বঞ্চিত করা তাদের অধিকার লঙ্ঘন বলেই আমার মনে হয়। তবে ফেসবুকের কল্যাণে যে অনেক সাম্প্রদায়িক বিষ বাষ্পও ছড়ানো হয়, সে কথা তুলে ধরেছেন রিথি সুমাইয়া। ফেসবুকে একজনের দেওয়া পোস্টে হঠাৎ চোখ আটকে গেল। বক্তব্যটি এমন: অসাম্প্রদায়িকতা কেবল জাহান্নামে দেখতে পাওয়া যাবে, কারণ সব পথভ্রষ্টই সেখানে মিলেমিশে শাস্তি ভোগ করবে। প্রকৃত মুসলিমরা জান্নাতে থাকবেন, অসাম্প্রদায়িকতার সুযোগ জান্নাতে নেই। কাজেই অসাম্প্রদায়িকতাকে যারা দেশের মূল নীতি বানিয়ে বিধর্মীদের সাথে মিলেমিশে থাকতে ইচ্ছুক, তারা পরকালেও মিলেমিশে শাস্তি পাবে। সাম্প্রদায়িকতা কতটা গভীরভাবে প্রথিত হলে এ ধরনের মানসিকতা চর্চা হতে পারে? এ থেকে কি আদৌ উত্তরণ সম্ভব? অপ্রিয় হলো সত্য রিথি সুমাইয়া, যে সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ইত্যাদি মনোভাব সব সমাজে কম বেশি বিদ্যমান। তবে উন্নত দেশগুলোতে শিক্ষা, প্রচার এবং আইনের মাধ্যমে সংখ্যালঘুদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আপনি আইন করে মানুষের সাম্প্রদায়িক মনোভাব বদলাতে পারবেন না, তবে আইন করে ভিন্ন ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবেন। সাম্প্রদায়িকতা নির্মূল করতে হলে শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করতে হবে, এবং এখানে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমাদের রেডিও অনুষ্ঠান সম্প্রচার নিয়ে একটি অভিযোগ পাঠিয়েছেন ঢাকার মগবাজার থেকে মোহাম্মদ মামুন হোসেন। আমি 28শে মার্চ রবিবার ঢাকা FM 100 মেগাহার্টসে বিবিসি বাংলা অনুষ্ঠান পরিক্রমা শুনছিলাম। যখন বাংলাদেশের হরতালের খবর প্রচার হচ্ছিল, ঠিক তখনই প্রচার বন্ধ হয়ে গেল। আমি জানতে চাচ্ছি এর কারণ কি? শুধু ঢাকা নয় মিস্টার হোসেন, এই একই অভিযোগ আমরা চট্টগ্রাম থেকেও পেয়েছি। অনুষ্ঠান প্রচার প্রায় 2 মিনিট বন্ধ ছিল। এটা যান্ত্রিক, বিশেষ করে স্যাটেলাইট বিভ্রাটে হয়ে থাকতে পারে, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। সমস্যাটা যদি যান্ত্রিক না হয়ে থাকে, তাহলে হয়তো আপনি অনুমান করতে পারেন কেন ঠিক ওই সময় অনুষ্ঠান সম্প্রচার ব্যাহত হয়েছিল। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমাদের অনুষ্ঠানে একটি নামের ব্যবহার নিয়ে প্রশ্ন করেছেন সুইডেনের স্টকহোম থেকে আবু হানিফ সুজন। সম্প্রতি সুয়েজ খালে আটকে পড়া জাহাজটিকে বিবিসি বাংলার প্রতিবেদনে এভার গিভেন নামে অভিহিত করা হচ্ছে, অথচ ছবিতে দেখা যাচ্ছে জাহাজের গায়ে স্পষ্টভাবে লেখা আছে এভারগ্রিন। তাহলে আসলে কোনটি সত্য? অনেকেই এই জাহাজের নাম নিয়ে বিভ্রান্তিতে ছিলেন মিস্টার আবু হানিফ। জাহাজটির নাম এভার গিভেন, তবে জাহাজটির মালিক কোম্পানির নাম এভারগ্রিন। সেজন্য তাদের প্রতিটি জাহাজ বা লরিতে এভারগ্রিন শব্দটা বড় অক্ষরে লেখা থাকে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করে লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। স্বাধীনতার 50 বছর 1947 থেকে 1971 পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী শীর্ষক প্রতিবেদনটি পড়ছিলাম। প্রতিবেদনে খুব সংক্ষিপ্ত আকারে ভারতবর্ষ ভাগ হওয়ার পর বাংলাদেশের সৃষ্টির রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রেক্ষাপটের চৌম্বক অংশগুলো তুলে ধরতে গিয়ে 23শে জুন 1949 আওয়ামী মুসলিম লীগ গঠনের বিষয়টি হুবহু পরপর 2 বার উল্লেখ করা হয়েছে। 2 বার উল্লেখ করা কি গুরুত্বপূর্ণ ছিল? বিষয়টি অতিরিক্ত মনে হয়েছে। আপনি ঠিকই বলেছেন মিস্টার শামীমউদ্দিন, ভুল করে একই তথ্য 2 বার দেওয়া হয়েছে। ভুলটা ঠিক করে দেওয়া হয়েছে। আবার নজর দিচ্ছি চলতি ঘটনাবলীর দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে, এবং সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন খুলনার দাকোপ থেকে মুকুল সর্দার। সংক্রমণ আবারও হু হু করে বাড়ছে। এরই মধ্যে প্রতিদিনের সংক্রমণ 5,000-এর কোঠা ছাড়িয়েছে, মৃত্যুর হারও বেড়েছে। সংক্রমণের হার কমিয়ে আনতে আগামী 2 সপ্তাহের জন্য 18 দফা মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। সাধারণ মানুষের মধ্যে গত 1 বছরেও যখন স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাসই গড়ে ওঠেনি,
তখন এই 18 দফা দিয়ে করোনা সংক্রমণের হার কি কমিয়ে আনা আদৌ সম্ভব হবে? সাধারণ মানুষকে 18 দফা মেনে চলতে বাধ্য করতে শহরগুলোতে কিছু উদ্যোগ চোখে পড়লেও গ্রামাঞ্চলে তেমন কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের প্রকোপ শহরের চেয়ে অনেক কম হয় মিস্টার সর্দার। সেজন্য যেমন শহরাঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া উচিত, তেমনি শহুরে মানুষদের আপাতত গ্রামে না যাওয়াই মঙ্গল। না হলে শহর থেকে গ্রামেও ভাইরাস ছড়িয়ে পড়বে। সরকারের 18 দফা যে একটি বিচক্ষণ পদক্ষেপ তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে জনসাধারণ সেগুলো মেনে চলবে কিনা এবং সরকার সেগুলো প্রয়োগ করতে পারবে কিনা। এবারে পাকিস্তানের এক দম্পতির প্রেম নিয়ে বিবিসি উর্দু বিভাগের একটি ভিডিওর কথা। ভিডিওটি বাংলায় অনুবাদ করে আমাদের ওয়েবসাইট ও ইউটিউবে দেওয়া হয়েছে। সেই গল্প নিয়ে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। গত 25শে মার্চ বিবিসি বাংলার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সানা দাউদের ভিডিওটা যতবার দেখেছি শুধুই অবাক হয়েছি। যেখানে আমরা সাদা, কালো, লম্বা, খাটো ইত্যাদি ভেদাভেদ নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ, সেখানে এমন কিছু নতুন করে ভালোবাসতে শেখায়। তারা প্রমাণ করেছে শুধুমাত্র শারীরিক সৌন্দর্য আর আর্থিক স্বাবলম্বিতা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, বরং ভালোবাসা টিকে যায় মনের পবিত্র বাসনা দিয়ে। বর্তমান সোকল্ড ভালোবাসার যুগে এমন ভালোবাসার গল্প মরুর বুকে এক পশলা বৃষ্টির মতোই মনে হয়েছে আমার কাছে। গল্পটি সত্যি অসাধারণ মিস্টার ইসলাম, তবে ভিডিওটি না দেখলে বোঝা যাবে না যে আসলেই কত অসাধারণ। যারা এখনও দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইটে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারেন। সবশেষে আমাদের অনুষ্ঠানে কিছু বিভ্রাটের দিকে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন মাদারীপুরের কেন্দুয়া থেকে মোহাম্মদ রাসেল শিকদার। 30শে মার্চ সন্ধ্যার অধিবেশন প্রবাহে ঘোষণা করা হলো ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রতিবেদন প্রচারের, কিন্তু সেটা না শুনিয়ে শোনানো হলো বিশ্ব সংবাদ। আবার ঘোষণা করা হলো এখন শুনবেন আজকের ফেসবুক ট্রেন্ডিংয়ের বিষয় নিয়ে প্রতিবেদন, অথচ প্রচার হলো খেলাধুলার সংবাদ। পুরো অনুষ্ঠানে আপনারা ভুল সংশোধনের কোনো ঘোষণা দিলেন না। বিবিসিতে এমন কখনো হতে দেখিনি। আসলে ওই দিন স্টুডিওতে কি হয়েছিল? স্টুডিওতে সেদিন কিছুই হয়নি মিস্টার শিকদার। আপনি যেভাবে বলছেন সান্ধ্য অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়ার খবর প্রচারের কথা সেভাবে বলা হয়নি। বিশ্ব সংবাদের আগে উপস্থাপক বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার খবর শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। শোনা যাক তিনি কি বলেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ বলছে যে আরও মামলা হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তবে হাজার হাজার আসামিকে শনাক্ত করে কিভাবে ধরা সম্ভব হবে তার কোনো ব্যাখ্যা পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। আর সোশ্যাল মিডিয়ার খবরের বেলাও একই ব্যাপার ছিল। খেলার খবরের পর উপস্থাপক একটি আগাম ঘোষণা দেন, যেটাকে আমরা ফরওয়ার্ড ট্রেল বলি। সেটা শোনা যাক। ম্যানচেস্টার সিটি খেলার খবর শুনছিলেন তামিমুর রহমানের কাছে। বাংলাদেশে আজ ফেসবুক কি নিয়ে সরগরম, এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। আপনারা শুনছেন বিবিসি বাংলা। এরপরে উপস্থাপক যে ঘোষণা দিলেন সে অনুযায়ী ফয়সাল তিতুমির আর মুন্নি আক্তার খবর নিয়ে আসলেন, সেটাও শোনা যাক। বাংলাদেশে আজ ফেসবুক কি নিয়ে সরগরম, কি বিষয় নিয়ে মানুষজন বেশি কথা বলছেন, তর্ক বিতর্ক করছেন, এখন সেই প্রসঙ্গ ফয়সাল তিতুমির এবং মুন্নি আক্তারের কাছ থেকে। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো। এখন আমার প্রশ্ন হলো, অনুষ্ঠান চলার সময় আপনি কি করছিলেন? যাই হোক, এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, গেন্ডারিয়া ঢাকা থেকে মোহাম্মদ জিল্লুর রহমান, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে মোহাম্মদ শামিমুল হক মামুন, সাভার সরকারি কলেজ ঢাকা থেকে মনিরুল হক রনি, গোপালগঞ্জের ঘোড়াদাইর থেকে BM কৌশিক আহমেদ, দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, খুলনার পাইকগাছা থেকে মুতাসিম নয়ন, আর রাজশাহী থেকে মোহাম্মদ ফতিউর রহমান রাকিব। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। শুনছিলেন শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রীতিভাজন এসু, পরিবেশন করলেন সাবির মোস্তাফা। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অন্যত্র করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে ঢাকার হাসপাতালগুলো ইতিমধ্যেই প্রায় ভরে গিয়েছে এবং চিকিৎসক আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না এবং করোনা ভাইরাসের চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬,৫০০ জন, আর একদিনে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে ৭:৩০, ভারতের সময় ৭টায়। শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। At present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbc